হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিডিপি সিম্পলিফাইড বাই মৌমি। এবং আজকে যে বিষয়টি আমরা পড়তে যাচ্ছি টপিক নাম্বার 1, দ্যাট ইজ সেটা হলো সাইকোলজিক্যাল বেসিস অফ এডুকেশন বা শিক্ষার মনোবৈজ্ঞানিক যে ভিত্তি। এই শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তির যে চ্যাপ্টারটি সেটি আমি কয়েকটা ভাগে ভাগ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সাইকোলজি, তার যে ধারণা সেটা আমরা পড়বো আজকে। সাইকোলজির বিবর্তন, অর্থাৎ সাইকোলজি কোথা থেকে শুরু হয়ে বর্তমানে ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তারপর ডিফারেন্ট স্কুলস অফ সাইকোলজি, মানে সাইকোলজির ঠিক কোন কোন ভাগগুলো আমাদেরকে পড়তে হবে সেটা সম্পর্কে আমি জানাবো, এবং সেগুলো নিয়ে কিছু কিছু কি পয়েন্টস আজকে আলোচনা করব। এবং স্কোপস অফ এডুকেশনাল সাইকোলজি, মানে শিক্ষা মনোবিজ্ঞানকে আমরা যে পড়ছি এটা আমরা ঠিক কেন পড়ছি এবং কোথায় কোথায় এটাকে আমরা কাজে লাগাচ্ছি, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা একটু বিশদে জানার চেষ্টা করব। তো আজকে প্রথম টপিক যেটি আমি বললাম সেটি হলো সাইকোলজির ধারণা। সাইকোলজি কথাটি দুটি গ্রিক শব্দ থেকে তৈরি হয়েছে। গ্রিক শব্দ, এটা আমরা কিন্তু কম বেশি সকলেই জানি, বা যে যাই বই পড়ি না কেন সেই বইয়েতেই কথাগুলোর উল্লেখ আছে। তবুও আমি জিনিসটাকে হোলসাম করার জন্য কিন্তু এই কথাগুলোকে আরো একবার উল্লেখ করার দরকার আছে বলে আমি প্রয়োজন মনে করেছি। দ্যাট ইজ সাইকি। সাইকি কথার অর্থ হলো আত্মা, বা এটাকে যদি আমি ইংরেজি প্রতিশব্দ করি তাহলে হবে সোল। আর লোগোস কথাটির অর্থ হলো বিজ্ঞান বা সায়েন্স। কম বেশি আমরা সবাই এই কথাগুলোর সাথে পরিচিত, তাও বলছি কিনা সাইকোলজি কথাটি দুটি গ্রিক শব্দ থেকে তৈরি। একটি হলো সাইকি অর্থাৎ আত্মা বা সোল, লোগোস কথার অর্থ হলো বিজ্ঞান অথবা সায়েন্স। অর্থাৎ যদি আমি দুটোকে একত্রিত করি তাহলে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল। তাহলে সায়েন্স অফ সোল, এই যে সায়েন্স অফ সোল কথাটা, এখান থেকে কিন্তু আমি বিবর্তনের জায়গাটাতে পৌঁছে গেলাম। ওই অর্থটা বুঝতে গিয়ে বিবর্তনের জায়গায় কেন পৌঁছালাম না, সাইকোলজি যখন কথাটি ছিল, অস্তিত্ব ছিল না এটা না, কোথায় অস্তিত্ব ছিল, এটা দর্শনের মধ্যে উল্লিখিত ছিল। দর্শন অর্থাৎ ফিলসফির একটি অত্যন্ত বড় অংশ ছিল সাইকোলজি বা মনোবিজ্ঞান। তারপর থেকে সেখান থেকে সাইকোলজি কোথায় গিয়ে দাঁড়ায়, সমাজ বিজ্ঞানের একটি অংশ হিসাবে আমরা সাইকোলজিকে দেখতে শুরু করি। আর সেখান থেকে তার পরবর্তী পর্যায়ে গিয়ে কি দাঁড়ায়, সাইকোলজি একটি ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসাবে বিভিন্ন মানুষ আমাদের সবার সামনে নিয়ে আসতে শুরু করে। অর্থাৎ সাইকোলজি তার আগে অবধি দর্শন শাস্ত্রের অন্তর্ভুক্ত ছিল, সেখান থেকে গেল সমাজবিজ্ঞানের অংশ হতে, এবং সমাজবিজ্ঞানের অংশ হওয়ার পরে নিজে একটি ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসাবে সকলের সামনে ধরা দিল, যখন মনোবিজ্ঞানটাকে বোঝা জানা খুব ইম্পর্টেন্ট বলে সকলে মনে করতে শুরু করলো। তো এই যে মনে করতে শুরু করলো, তখন সাইকোলজি বলে জিনিসটা, মনোবিজ্ঞান, এই মনোবিজ্ঞানটা অ্যাকচুয়ালি কি, প্রথম কিন্তু মানুষের মধ্যে অনেক রকম ধারণা ছিল। সেই রকম 3-4টা ধারণা পেরিয়ে আজকে বর্তমানে যে জিনিসটা আমরা পড়ছি সেই জায়গায় মডিফাই হতে হতে এসে আজকে এই জায়গায় পৌঁছেছে। প্রথম ধারণাটা কি ছিল? প্রথম ধারণা ছিল সায়েন্স অফ সোল, যেটা আমি প্রথমেই বললাম যে আমরা বিবর্তনের জায়গায় ঢুকে যাচ্ছি, কারণ সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল, বা বাংলা করলে হবে আত্মার বিজ্ঞান। এটি কে বলেছিল? এটি বলেছিল প্লেটো, অ্যারিস্টটল, এই ধরনের যে গ্রিক দার্শনিকরা ছিলেন তারা মনে করতেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল। কিন্তু এই কথাটা অ্যারিস্টটল, প্লেটো বললেও কথাটা বলা হয়েছিল ঠিকই, একটা কারণের জন্য বলা হয়েছিল, একটা উদ্দেশ্য নিয়ে বলা হয়েছিল। কারণ মানুষের প্রথম যে চিন্তা ভাবনাটা মনের বিজ্ঞান, মানে তাহলে আজকে আমাদের এই যে দেহ, জীব দেহ, এই জীব দেহের পুরো ভারটাই কে বহন করছে? আত্মা বহন করছে, যার জন্য আমরা জলেতে আর সাঁতার কাটতে পারি। কিন্তু এই দেহ থেকে যদি আত্মাটা বেরিয়ে যায় তাহলে কি হবে? আমাদের দেহটা ভাসতে থাকবে যত ওজনই আমাদের দেহ হোক না কেন। এই যে আত্মা আমাদের শরীরটাকে একটা ওজনটা একটা ভার দিচ্ছে, একটা ভর দিচ্ছে, এই কথা মাথায় রেখে কিন্তু অ্যারিস্টটল এবং প্লেটো মনে করেছিলেন যে এটা হচ্ছে আত্মার বিজ্ঞান। কিছুদিন এই চিন্তা ভাবনাটা চলেও ছিল, কিন্তু এই চিন্তা ভাবনাটা খারিজ হয়ে যায়। কেন খারিজ হয়ে যায়? কথাটা হচ্ছে সায়েন্স অফ সোল। আর সায়েন্স মানে কি? বিজ্ঞান মানে কি? সমস্ত কিছু যেটা পর্যবেক্ষণ করতে পারে, যা তারা দেখতে পায়, যার উপরে তারা এক্সপেরিমেন্ট করতে পারে, যাকে মাপযোগ করতে পারে, যাকে তারা অনুভব করতে পারে, যাকে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য বলে মনে করে, সেটাই তো সায়েন্সের একটা অংশ হবে। কিন্তু এক্ষেত্রে এটাকে আমরা সায়েন্স অফ সোল বলছি ঠিকই, কিন্তু সোল জিনিসটাকে আমরা ধরাছোঁয়ার বাইরে দেখতে পাচ্ছি। সোলকে আমরা মাপতে পারি না, সোলের কোনো মাপদণ্ড হয় না, সোলকে আমরা ইন্দ্রিয় গ্রাহ্য করতে পারি না। এটি মোট কথা একটি অ্যাবস্ট্রাক্ট জিনিস,
অ্যাবস্ট্রাক্ট মানে কি? একটি বিমূর্ত ধারণা। এই বিমূর্ত ধারণা বোঝার মতো ক্ষমতা যে সবার মধ্যে নেই। তাই কি হলো না, সায়েন্স অফ সোল এই কথাটি প্লেটো বা অ্যারিস্টটল বললেও এই কথাটাকে কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়। দ্বিতীয় পয়েন্ট নিয়ে আসা হয় কি না, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, মানে মনের বিজ্ঞান। মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান। মনের বিজ্ঞান কথাটা বলা হয়, মনোবিজ্ঞানকে বিশ্লেষণ করলে আমরা সেটা পাই। এটি কে বলেছিল? এটি বলেছিল হফডিংস বলে একজন সাইকোলজিস্ট এবং পম্পোলজি। অনেকেই ছিলেন, কিন্তু এই দুজনের নাম আমরা বেশি করে নেব। তো হফডিংস এবং পম্পোলজি মনে করেন না, এনারা বলেন সায়েন্স অফ সোল এই কথাটা সম্পূর্ণ বাতিল। যে কথাটা এখানে উঠে আসবে দ্যাট ইজ সায়েন্স অফ মাইন্ড, মানে মনের বিজ্ঞান। কিন্তু আবার এই যে মনের বিজ্ঞান কথাটা বলা হলো, সেখানেও তো সেই একই জিনিস ঘুরে ফিরে দাঁড়াচ্ছে কি না, মনকে কি আমরা ধরতে ছুঁতে পারি? মনকে কি আমরা কোনো বাস্তবের কোনো পরিমাপ দণ্ডে কি আমরা মাপ করতে পারি? কোনো স্কেল কি বেরিয়েছে এর মন এত বড়, এর মন এত খারাপ? এবার মানুষের মনের মধ্যে একরকম থাকে, মানুষের মুখে আর এক রকম থাকে। তাহলে এটা কি পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য হচ্ছে না? কখনোই এটা পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য নয়। আর যদি তা না হয় তাহলে এটাও তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এটাও যদি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস হয়, এটাও যদি বিমূর্ত একটা ধারণা হয়, তাহলে যে যার মতো করে ভাববে। আর যে যার মতো করে যদি ভাবে, এর যদি কোনো নির্দিষ্ট শেপ না থাকে, তাহলে কি সায়েন্স আমরা কখনোই বলতে পারি না। কারণ আবারও একই কথা, সায়েন্স তো সেই জিনিসের উপরে অ্যাপ্লিকেবল হবে যে জিনিসটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা পর্যবেক্ষণ করতে পারছি, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে। কিন্তু মন এমন একটা জিনিস, ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার মনে একরকম থাকতে পারে, আমি মুখে আর একরকম বলতে পারি। তাহলে এর মধ্যে সবসময় একটা কন্ট্রাস্ট চলছে, অর্থাৎ সবসময় একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা বিষয় চলতে থাকে। সেই জন্য এই সায়েন্স অফ মাইন্ড বা মনের বিজ্ঞান এই কথাটাও কিন্তু খারিজ হলো। এই ধারণাটাও কিন্তু এখানেও কিন্তু ইভলভ হলো কি না, সাইকোলজি ইভলভ হলো। প্রথমে গেল সোল, সোল থেকে গেল মাইন্ড। এরপর আসছে 3 নম্বর ধারণা, যেটি খুব ইন্টারেস্টিং, দ্যাট ইজ সায়েন্স অফ কনসিয়াসনেস। সায়েন্স অফ কনসিয়াসনেস কে বলেছিলেন? এই কথাগুলো বলেছিলেন অনেকেই, তার মধ্যে কয়েকজনের নাম আমি উল্লেখ করব। তার মধ্যে ছিলেন হচ্ছে লক, এর মধ্যে ছিলেন হচ্ছে হবস, এছাড়াও কয়েকজন ছিলেন যেমন এঞ্জেল, যেমন খুব ইম্পর্টেন্ট একটা নাম হচ্ছে হুন্ড বা ভুন্ড, যেটা আমরা ডাকি না কেন। এই ধরনের কিছু সাইকোলজিস্ট মনে করেছিলেন যে না, এইখানে যে সায়েন্স অফ মাইন্ড আমরা বলছি এটা নয়, এটা হচ্ছে সায়েন্স অফ কনসিয়াসনেস। কনসিয়াসনেস মানে হচ্ছে আমাদের যে মাইন্ড হয়, এই মাইন্ডের 3টে প্রকার হয়। একটা হচ্ছে অবচেতন মাইন্ড, যেটাকে আমরা বলি সাবকনসিয়াস। যদি আমি এখানে লিখি অবচেতন, চেতন এবং অচেতন, 3টের ইংরেজি কি? অবচেতন মানে হচ্ছে সাবকনসিয়াস, চেতন মানে হচ্ছে যে কনসিয়াস, এবং অচেতন মানে হচ্ছে যে আনকনসিয়াস মাইন্ড। এই যে আনকনসিয়াস, সাবকনসিয়াস এবং কনসিয়াস মাইন্ড, মাইন্ডের সংমিশ্রণে কি, এই 3টে জিনিসের সংমিশ্রণে কিন্তু মাইন্ড তৈরি হয়। কিন্তু এখানে কথাটা কি লেখা আছে? সায়েন্স অফ কনসিয়াসনেস, মানে এখানে শুধুমাত্র চেতন মনটাকেই কিন্তু গুরুত্ব দেয়া হয়। কি বলা হয়? সাইকোলজি হচ্ছে চেতন মনের বিজ্ঞান। কিন্তু অ্যাকচুয়ালি এটি চেতন মনের বিজ্ঞান এই কথাটা বেশি দিন আর টেকেনি। এই কথাটা বর্তমানে প্রচলিত কথা নয়, এখানেও বিবর্তন হয়েছে। কেন বিবর্তন হয়েছে? কারণ মাইন্ড যদি অবচেতন, চেতন এবং অচেতন মনের সংমিশ্রণে তৈরি হয়ে থাকে, তাহলে শুধু আমরা চেতন মনকে বুঝবো আর অবচেতন মনকে বুঝবো না, অচেতন মনকে আমরা জানবো না, তাহলে সেটা সম্পূর্ণ একটা মাইন্ডকে বোঝা হয় কিভাবে? তাহলে সাইকোলজি এখানে সম্পূর্ণ অর্থ পাচ্ছে কোথা থেকে? কনসিয়াসনেসের সায়েন্স হয়ে কখনোই সেটা সম্ভব নয়। কারণ আমরা ধরে নিতে পারেন যদি একটা আইসবার্গ হয়, যেটাকে আমি হিমশৈল বলি, হিমশৈলের কিন্তু আমরা প্রত্যেকে জানি যে 10 ভাগের মধ্যে 1 ভাগ ওপরে দেখা যায় আর 9 ভাগ কিন্তু জলের নিচে থাকে। তাহলে অ্যাকচুয়ালি যে 1 ভাগ ওপরে দেখা যায় সেটাই কিন্তু চেতন মন, যেটা জলের মধ্যে থাকে, যেটা আমরা দেখতে পাই না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অবচেতন মন। অবচেতন মন হচ্ছে এতটাই পাওয়ারফুল একটা জিনিস, তাহলে আমি সেই অবচেতন মনকেই বাদ দিয়ে দিলাম, শুধু চেতন মনকে নিয়ে কাজ করলাম। বাকি অবচেতনতা কি আসছে, কি থটস আসছে, কিভাবে মাইন্ড প্রসেস করছে, এই জিনিসগুলো আমরা লক্ষ্য করলাম না, তাহলে সেটা কখনোই একটা সামগ্রিক অর্থ তৈরি করতে পারে না সাইকোলজির।
এবং এক্ষেত্রে ওই লজিকটা অ্যাপ্লিকেবল যে লজিকটা সোল এবং মাইন্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, কি সেই লজিক? না কনসিয়াস মাইন্ডই বলুন না সাবকনসিয়াস মাইন্ডই বলুন, কোনোটাই কিন্তু ইন্দ্রিয় কার্য নয়, সবটাই আমাদের ধারণার উপরে ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। এবং এক্ষেত্রেও কি না, যেহেতু এটা বিমূর্ত ধারণা, এটা একটি অ্যাবস্ট্রাক্ট বিষয়, এটাও পরীক্ষণযোগ্য নয়, এটাও পর্যবেক্ষণযোগ্য নয়, তাহলে সায়েন্স এখানে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? না, সায়েন্স এখানে কখনোই অ্যাপ্লাই হচ্ছে না। যদি সায়েন্সই না অ্যাপ্লাই হয় তাহলে কি করে এটা সায়েন্স অফ কনসিয়াসনেস হতে পারে? তখন কিন্তু এই ধারণাটাও সম্পূর্ণ খারিজ হলো। খারিজ করার রাস্তায় কারা হাঁটলেন? ম্যাকডুগালের মতো বিভিন্ন বড় বড় আচরণবাদীরা। হ্যাঁ ঠিক বলেছি, আচরণবাদীরা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে সাইকোলজি পড়ি, এই সাইকোলজিটা কিন্তু পেরিয়ে এসছে কোন কোন রাস্তা? সোলের রাস্তা, মাইন্ডের রাস্তা, এবং তার সাথে সাথে কনসিয়াসনেসের রাস্তা। এবং এই রাস্তা পেরিয়ে আসার পর বর্তমানে যে জায়গায় সাইকোলজি দাঁড়িয়ে আছে সেটা হলো বিবর্তনের 4 নম্বর ধাপ সাইকোলজির, দ্যাট ইজ সায়েন্স অফ বিহেভিয়ার। সায়েন্স অফ বিহেভিয়ার মানে জিনিসটা কি? বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে কিন্তু আমাদের যে ব্যবহার, আমরা যেভাবে রিয়্যাক্ট করি, যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাই। মানে আমি যদি যে জিনিসটাকে আমি ভয় খাই, আমি যদি জলকে ভয় খাই আর আমাকে একটা নদীর সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে আমি ভয় খাবো। আর এই যে ভয়টা খাচ্ছি, সেই ভয়টা কোথায় ফুটে উঠবে? আমার চোখে মুখে ফুটে উঠবে, আমার দেহভঙ্গিতে ফুটে উঠবে। হতে পারে আমার পাশে আমার বাবা মা আছে, তাকে গিয়ে আমি জড়িয়ে ধরলাম, আমি ভয় খাচ্ছি বলে। এই যে আমার দেহভঙ্গিমার একটা পরিবর্তন হলো, এটাই কিন্তু সায়েন্স অফ বিহেভিয়ার। এই বিহেভিয়ারটাকেই কিন্তু, আমার আচরণের পরিবর্তনটাকেই কিন্তু এখানে বলছে আমরা পর্যবেক্ষণ করতে পারবো, পরীক্ষণ করতে পারবো। তাহলে যে জিনিসটা পর্যবেক্ষণ আমি করতে পারছি, পরীক্ষণ আমি করতে পারছি, সেই জিনিসটাকে কিন্তু আমরা সায়েন্স বলতে পারি। কারণ ওর উপরে আমি সমস্ত রকম প্রয়োগগুলো দেখাতে পারবো। তা সেটা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয় দিয়ে আমরা এটাকে সেন্স করতে পারি। সেই জন্য বর্তমানে দাঁড়িয়ে সাইকোলজির ধারণাটা সম্পূর্ণ বিহেভিয়ারিজমের উপরেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ আচরণবাদ। বর্তমানে দেখা যাচ্ছে মনোবিজ্ঞান হলো অ্যাকচুয়ালি আচরণের বিজ্ঞান। এই আচরণের বিজ্ঞানের কথাটা প্রথম কারা বলেছিলেন? একজন ছিলেন খুব ইন্টারেস্টিং ব্যক্তি, যার নাম হলো ওয়াটসন। ওয়াটসনকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ফাদার অফ বিহেভিয়ারিজম। ওয়াটসন, এছাড়াও আরো অন্যান্য যে নামগুলো আছে, দ্যাট ইজ উডওয়ার্থ। অনেকেরই নাম আমরা কিন্তু জানি, কারণ আচরণের বিজ্ঞানটা তো আমরা পড়ি। এছাড়া ছিলেন হচ্ছে আপনার থর্নডাইক, এছাড়া প্যাভলভ, খুব বড় একটা নাম হচ্ছে স্কিনার। এই যে বিভিন্ন যে আমরা নামগুলো এই মুহূর্তে পড়ছি, থিওরিজ গুলো পড়ছি, যেগুলো আমাদের পড়তে হবে, সেই থিওরিগুলোর মধ্যে দেখুন এই নামগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি যুক্ত আছে। অর্থাৎ এনারা প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি আচরণবাদী। আচরণবাদী মানে কি না, আমাদের শরীরে, আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু ব্যবহারিক দিক কিছু ফিট করা আছে, কিছু সিচুয়েশন আমরা কিভাবে রিয়্যাক্ট করব সেটা খানিকটা ফিট করে রাখা আছে। এবার যখন আমরা সেই জিনিসটাকে দেখবো, চোখের সামনে উদ্দীপকটা দেখবো, তখন আমরা সেই প্রতিক্রিয়াটা দেবো। অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফলই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বিহেভিয়ারিজম বা আচরণের বিজ্ঞান, যেটাকে আমরা বলি স্টিমুলাস, স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। এই কথাটা কিন্তু খুব পরিচিত আমাদের কাছে। স্টিমুলাস অ্যান্ড রেসপন্স মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়া, কোনো কিছু দেখে আমরা কিভাবে রিয়াক্ট করছি সেটাই হচ্ছে প্রতিক্রিয়া। এরই ফল হচ্ছে আমাদের যা কিছু আচরণ হয়। তাহলে বিবর্তনের ধারাটা কোথা থেকে এলো? প্রথম এলো সোল। যদি আমি এখানে লিখি, অন্য একটা কালার দিয়ে লিখি, প্রথম হলো সোল, সোল থেকে গেল মাইন্ড, মাইন্ড থেকে গেল কনসিয়াসনেস, এবং কনসিয়াসনেস থেকে এলো আজকের দিনে দাঁড়িয়ে বিহেভিয়ার। এইভাবে কি হলো না, সাইকোলজি তার বিবর্তনটা করলো। এবার এই বিবর্তন করার পর যে জিনিসগুলো আমরা পড়বো, অর্থাৎ সাইকোলজির কোন কোন দিকগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে এখন বর্তমানে পড়তে হবে, কি কি ডিফারেন্ট স্কুলস অফ থটস আছে, সাইকোলজি ঠিক কোন কোন ভাগে বর্তমানে ভাগ হয়ে গেছে, সেই ভাগগুলো হলো বর্তমানে প্রথম একটা জিনিস আছে, সেটা হলো স্ট্রাকচারালিজম। 2 নম্বর হচ্ছে ফাংশনালিজম,
3 নাম্বার হচ্ছে সাইকো অ্যানালিসিস। 4 নাম্বার হচ্ছে কগনিটিভিজম। সরি, কগনিটিভিজমের আগে আমি বিহেভিয়ারিজমটাকেই রাখি, কারণ সুবিধা হবে তাতে। পাঁচ নম্বর হচ্ছে গেস্টাল্টিজম। 6 নাম্বার কগনিটিভিজম। 7 নাম্বার হচ্ছে হিউম্যানিজম। আর 8 নাম্বার হচ্ছে হর্মিক স্কুল অফ থট। প্রত্যেকটা নিয়ে আমি অল্প কিছু কথা বলবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। কিছু টার্ম যদি একদম নতুন মনে হয় ভয় খাবেন না, টার্মগুলোর সাথে আমাদেরকে অভ্যস্ত হতে হবে, যার জন্যই কিন্তু আমি বারবার ইংরাজিটাকে বেশি প্রেফার করছি। কারণ আগেও আমি বলেছি যে ইংরাজি এমন একটা বিষয়, অ্যাকচুয়ালি সাইকোলজি জিনিসটা গ্রিক শব্দ থেকে এলেও বেশিরভাগ কিন্তু ল্যাটিন টার্মগুলোকে আমরা ইংলিশ করে পড়ছি, বা সেটাকে যদি আমি আবার বাংলা করে পড়ি তাহলে জোর জবরদস্তি করে একটা বাংলা করা হয়ে যায়। সব জিনিসের বাংলা হয় এটা এক্সপেক্ট করা যাবে না। আর এই টার্মগুলোকে আমাদের একটু ইংরাজিতে যদি মনে রাখি তাহলে জোর করে বাংলাটা যে কেউ যেরকম খুশি করতে পারে, কিন্তু ইংরাজিটাকে তো কেউ চেঞ্জ করতে পারবে না। তাই আমরা যখন পরীক্ষা দিতে বসি তখন কিন্তু বিশেষ করে WB টেটের ক্ষেত্রে প্রশ্ন দুটো ল্যাঙ্গুয়েজে হয়, একটা বাংলা একটা ইংরাজি। তো ইংরাজি যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তখন কিন্তু বাংলাটা যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ইংরাজিটা আমরা ইউজ করতে পারি সেই জায়গাতে। ইংরাজিটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় হাতিয়ার, তাই হাতিয়ারটা থেকে ভয় না পেয়ে ওটাকে আমাদের ট্রেনিং নিয়ে ওস্তাদ হতে হবে। আর ওস্তাদ হতে গেলে এই টার্মগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। একদিনে কোনো জিনিস না হলেও কিন্তু ধীরে 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 এগুলো আমাদের শরীরে আমাদের মনের মধ্যে একটা অভ্যন্তরীকরণ হয়ে যাবে যদি আমি ভয় না পাই। তার জন্যই কিন্তু আমি এই টার্মগুলোকে রেখেছি। জোর করে এগুলোকে বাংলা করার চেষ্টা আমি কখনোই করিনি এবং আজকেও কিন্তু করব না। তো প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্রাকচারালিজম। স্ট্রাকচার মানে কি বলুন তো? সংগঠন। সংগঠন মানে একটা জিনিসকে খুব ভালোভাবে একটা জায়গায় গুছিয়ে রাখা, স্ট্রাকচারালি রাখা, এই জিনিসটাকে আমরা বলতে পারি। তো স্ট্রাকচারালিজম মানে ঠিক সেই জিনিসটাকেই বোঝাচ্ছে। কি সেই জিনিস? না, উইলহেম ভুন্ড। উইলহেম ভুন্ড 1879-এ জার্মানির লিপজিগ শহরে, লিপজিগ বলে একটি শহরে প্রথম এক্সপেরিমেন্টাল সাইকোলজির ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। কি না? ল্যাবরেটরি ফর এক্সপেরিমেন্টাল সাইকোলজি। কেন ল্যাবরেটরিটা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল? কারণ সাইকোলজিকে আমরা ডিফাইন করছিলাম কোন ওয়ার্ডটা দিয়ে? বিহেভিয়ারের ওয়ার্ডটা দিয়ে। অর্থাৎ এটাকে আমরা যখনই বুঝতে পারলাম যে এটি আচরণের বিজ্ঞান, তখনই তারা কি বুঝলো, না এর উপরে তাহলে তো পরীক্ষা নিরীক্ষা করা যায়। তার জন্য 1879-এ প্রথম যে ল্যাবরেটরি স্থাপিত হয় জার্মানির লিপজিগে, দ্যাট ইজ এক্সপেরিমেন্টাল সাইকোলজির ল্যাবরেটরি, কে প্রতিষ্ঠা করেন? উইলহেম ভুন্ড প্রথম এটি প্রতিষ্ঠা করেন এবং এনাকে বলা হয় ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি। কেন এক্সপেরিমেন্টাল সাইকোলজি ফাদার বলা? কারণ উনি প্রথম এটাকে এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন এবং উনি কিন্তু এই স্ট্রাকচারালিজমের জনক। ইনিই স্ট্রাকচারালিজমের ধারণাটা প্রথম দেন। এই ধারণার মধ্যে কি উল্লেখ করা হচ্ছে জিনিসটাকে? না, আমাদের এই যে ব্রেনের মধ্যে ইনবিল্ড কিছু স্ট্রাকচারস আছে, সেই স্ট্রাকচারগুলো উদ্দীপকের যখনই সন্নিকটে আসে উদ্দীপকের প্রভাবে এটি প্রতিক্রিয়া করে। আর এই প্রতিক্রিয়াটাই কিন্তু অ্যাকচুয়ালি আচরণ, আর এই প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু মানুষ শেখে। এই যে ধারণাটা, এটি প্রথমকে দিয়েছিল উইলহেম ভুন্ড। এরপর কি ধারণা দেওয়া হলো? এরপর ধারণা দেওয়া হলো ফাংশনালিজম। মানে ব্রেন ঠিক কিভাবে ফাংশন করে এই জিনিসটাই কিন্তু সকলের মাথা ব্যথার বিষয় ছিল। ব্রেনে বলা হচ্ছিল এতক্ষণ কি না একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার অনুযায়ী মানুষ রিয়াক্ট করে। তারপর কি কথা জানালো, না আমাদের মাথার মধ্যে কি আছে? বিভিন্ন ফাংশন আছে। এই ফাংশন অনুযায়ী আমাদের শরীর বা আমাদের
যে আচরণ আছে সেগুলো রিয়াক্ট করে উদ্দীপকের প্রভাবে এসে। এই ফাংশনালিজমের কথাটা কে বলেছিলেন? এটি বলেছিলেন উইলিয়াম জেমস। উইলিয়াম জেমস এই কথাটি প্রথম নিয়ে আসেন, ফাংশনালিজমের কথাটি, এবং এই ফাংশনালিজমের কথাটি উনি আনার জন্য ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন সাইকোলজিও বলা হয়ে থাকে। কি বলা হচ্ছে এখানে না, আমাদের ব্রেনের মধ্যে কিছু ফাংশনস ঠিক এইভাবে সেট করে রাখা আছে এবং সেই সেট করা ফাংশনগুলোই কিন্তু অ্যাকচুয়ালি উদ্দীপকের প্রভাবে আবারও প্রতিক্রিয়া করার চেষ্টা করছে এবং সেটাকে চাইলে আমরা কিন্তু ট্রেন করতে পারি। অর্থাৎ উদ্দীপকের যে এখানে প্রভাব, এটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে চাইলে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে একটা ভালো বন্ড তৈরি করে আমরা আমাদের লার্নিংকে ত্বরান্বিত করতে পারি। এই জিনিসগুলো ওনারা বিহেভিয়ারিস্টিক লোকেরা বলতেন। এরপর 3 নম্বর খুব ইম্পর্টেন্ট জিনিস হলো সাইকো অ্যানালিসিস। সাইকো অ্যানালিসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের অবশ্যই পড়তে হয়। পরবর্তীকালে ডিটেল ভিডিও আনবো। এটাকে বলা হয় মনোসমীক্ষণ তত্ত্ব। এটি কে দিয়েছিলেন এই মনোসমীক্ষণ তত্ত্ব? এটি দিয়েছিলেন সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট, অর্থাৎ মনোবিশেষক বা মনোবিশারদ। তো উনি ওনার যে যারা ওনার কাছে আসতো চিকিৎসা করাতে, অর্থাৎ রোগী বা পেশেন্ট যারা ছিল, তাদের উপরে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন বা তাদেরকে অবজার্ভ করেছিলেন এবং তার উপরে কিন্তু ওনার এই সাইকো অ্যানালিসিসের যে তত্ত্ব সেটাকে উনি দাঁড় করিয়েছেন। এখানে খুব 3টে ইম্পর্টেন্ট জিনিস হলো ইড, ইগো এবং সুপার ইগো। এই নামে উনি 3টে টার্মকে দেন এবং উনি বলেন মানুষের যে ব্যবহার বলুন বা মানুষের মস্তিষ্ক বলুন, এটি একটি জিনিসের দ্বারা চালিত হয়, সেটি হলো সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ডকে উনি সমস্ত কিছুর জন্য কিন্তু দায়ী করেছিলেন। সাবকনশিয়াস সাবকনশিয়াস মাইন্ড ছিল সমস্ত কিছুর জন্য দায়ী। এটাই কিন্তু আমাদের সমস্ত কিছুকে কন্ট্রোল করতো। এবং উনি যে 3টে টার্ম দেন, উনি আরো অন্যান্য টার্ম দিয়েছিলেন, তার মধ্যে খুব বিখ্যাত হলো ইড, ইগো এবং সুপার ইগো। ইড কি? ইড মানে হচ্ছে একটি শিশু যখন ছোট থাকে, যখন তার খিদে পেয়ে গেছে, সে কি করে? চিৎকার করে। সে কিন্তু তখন এটা দেখে না যে তার মা কোথায়, তার মাকে এই মুহূর্তে খাওয়াতে আসার মতো অবস্থিতিতে আছে। সেই যে তার এই যে জেদটা, তাকে এই মুহূর্তে এক্ষুনি তাকে খাবার দিতে হবে, নাহলে সে চিৎকার করে করে একদম মানে আলা হয়ে যাবে, তার চোখ মুখ লাল করে ফেলবে, তবু সে বন্ধ করবে না। এই যে থটসটা, এটা কোথা থেকে আসে? ইড থেকে আসে। এটা কে চালিত করে? এটা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডই চালিত করে। এবং যদি আমি বলি ইড চালনা শক্তির পিছনে কে দায়ী, সেটা হলো প্রিমিটিভ ডিজায়ার, সেক্সুয়াল ডিজায়ার। প্রিমিটিভ ডিজায়ার মানে কি না, এই যে খাওয়া, খিদে, তেষ্টা, এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে প্রিমিটিভ ডিজায়ারের মধ্যে পড়ে। আর এই ডিজায়ার গুলো প্লাস সেক্সুয়াল ডিজায়ার, এইগুলোর দ্বারা পরিচালিত হয় ইড, এইগুলো দ্বারা পরিচালিত হয় ইড। এবং সুপার ইগো হলো ঠিক এর অপোজিট। ইডের অপোজিট হলো সুপার ইগো। এখানে কোনো মোরালিটি নেই, কিচ্ছু নেই, কোনো নৈতিকতার এখানে কোনো গল্পই নেই, এখানে শুধু নিজের স্বার্থ ছাড়া আর কেউ কিছু বোঝে না। সুপার ইগো হলো এমন একটা জিনিস যেখানে নৈতিকতাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ নৈতিকভাবে একটি বাচ্চা, ধরে নিন মোরাল পুলিশিং হয় না, মোরাল পুলিশিং মানে মোরালি কাউকে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করা, এই চিন্তা ভাবনাটা কে আনে না? সুপার ইগো আনে। এখানে একটা বাচ্চা বা একটা মানুষ যেই বলুন না কেন, সে কি দেখে ইন্সপায়ার হয়? সে নৈতিকতা যেখানে দেখে সেটা দেখে ইন্সপায়ার হতে পারে। নৈতিকতা কোনো একটা অ্যাক্টরের মধ্যে দেখলো, অ্যাক্ট্রেসের মধ্যে দেখলো, ক্রিকেটারের মধ্যে দেখলো, বা কোনো একটা স্পিরিচুয়াল লিডারের মধ্যে দেখলো, তাদের দ্বারা পরিচালিত হয় হচ্ছে সুপার ইগো। আর এই সুপার ইগো মানে হচ্ছে একটা সন্ন্যাসী লেভেলের কাজ। আর ইড মানে হচ্ছে একটা ধরে নিন ভীষণই হিংস্র একটা কাজ। এই হিংস্রতা এবং একেবারে সন্ন্যাসীর মতো মনোভাব, এই দুটোর মধ্যে ব্যালেন্স করে হচ্ছে অ্যাকচুয়ালি ইগোর কাজ। দুটোকে সমানে ব্যালেন্স করে চলে। এই ব্যালেন্সটা কিভাবে করে চলে না, যে আমাদেরকে বাস্তবে সঠিকভাবে রাখতে সাহায্য করে, যে একটা মানুষকে বোঝায় যে আমার এই মুহূর্তে খিদে পেয়েছে ঠিকই, কিন্তু আমার মা খেতে দেওয়ার মতো পজিশনে নেই, তাহলে আমি একটুখানি অপেক্ষা করব। এই যে অপেক্ষা করা, ধৈর্য সহ্য, এই জিনিসটা কোথা থেকে আসে? ইগো থেকে আসে, যেটাকে আমরা বলি কি বলে থাকি বাংলাতে বিভিন্ন কথা বলা হয়, যেটাকে আমরা ঈদ বলি, ইদম বলি, এবং এর পাশাপাশি সুপার ইগোটাকে আমরা অধিসত্তা বলে থাকি। এই যে টার্মগুলো আমরা শুনছি, এগুলো কিন্তু বাংলার থেকেও বেশি আমাদেরকে ইংরেজিতে মনে রাখাটা খুব দরকার। যদি আমরা মনে না রাখি কিন্তু পরবর্তীকালে আমাদের সমস্যা হবে। একটাকে বলে অহম, একটা ইদম এবং একটা অধিসত্তা।
ওকে, আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু কন্ট্রোলড বাই আমাদের সাবকনশিয়াস মাইন্ড। তাহলে ফ্রয়েড আরো অন্যান্য যে টার্মগুলো দিয়েছেন তার মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলোই। তো এই গেল মনোসমীক্ষণ তত্ত্ব, যেটা যদি পরবর্তীকালে প্রয়োজন লাগে আমি আরো বড়ভাবে ডিটেল ভিডিও এখানে অ্যানালিসিস করে দেখাবো যে এটা ঠিক কতটা গুরুত্ব এই মনোসমীক্ষণ তত্ত্বের উপরে কিন্তু বহু কিছু দাঁড়িয়ে আছে। এবং উনি সেক্সুয়াল ডিজায়ারটাকে বা ওই জিনিসগুলোকে ভীষণ গুরুত্ব দিয়েছিলেন ওনার যে থিওরিজ গুলো ছিল সেখানে। যে জিনিসটা সেটা হলো বিহেভিয়ারিজম। এই বিহেভিয়ারিজমের জনক কাকে বলা হয়? ওয়াটসনকে বলা হয় মডার্ন সাইকোলজি, বা আমরা বলতে পারি কি 19th সেঞ্চুরিতে যে বিহেভিয়ারিজম তৈরি হয়েছিল সেটা কিন্তু একটা কথার উপরে তৈরি হয়েছিল, যেটা আমি আগেও বলছিলাম, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফলই কিন্তু লার্নিং। অর্থাৎ উদ্দীপক বা প্রতিক্রিয়ার ফল মানে এখানে না এনভায়রনমেন্টের কোনো গুরুত্ব, না এখানে হেরিডিটির কোনো গুরুত্ব, কিচ্ছু না, বাবা মার কি কোয়ালিটিস, নাথিং, কিছু ইম্পর্টেন্ট না। ওনারা মনে করতেন শুধুমাত্র উদ্দীপক আর প্রতিক্রিয়ার মাঝখানেই কিন্তু সমস্ত কিছু ঘটছে। উনি বলেছিলেন আমাকে তুমি কয়েকটা বাচ্চা দাও, সদ্যজাত শিশু দাও, এবং তোমরা যা চাইবে আমি তাদেরকে তাই বানিয়ে দেবো। কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে উকিল আমি কিন্তু বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, কিনা এই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মাধ্যম দিয়ে কিন্তু আমি সেটা করে দেখাবো। এবং ওনারা একটা খুব ফেমাস পরীক্ষা ছিল যেটা বলা হয় অ্যালবার্টের ওপরে করা হয়েছিল। অ্যালবার্ট ছিল একটা 11 মান্থস ওল্ড একটা ইনফ্যান্ট, মানে একটা বাচ্চার ওপরে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন কি না, একটি সফট টয়, যেগুলোকে আমরা দেখি না খুব নরম যে পুতুলগুলো হয়, ওই সফট টয় এবং একটি ফিয়ারফুল আওয়াজ, মানে একটি ভয়ঙ্কর একটা চিৎকারের আওয়াজ, দুটোকে উনি ওনার বাচ্চাটার কাছে একসাথে প্রেজেন্ট করতো। কিভাবে না, যখনই সে সফট টয়ের কাছে হাত দিত তখনই ওই ভয়ঙ্কর আওয়াজটা হতো, এবং ভয়ঙ্কর আওয়াজটা হলেই সে কিন্তু ভয় পেত। ধীরে ধীরে সে কিভাবে কানেক্ট করতে শুরু করলো না, ওই ভয়ঙ্কর আওয়াজটা কোথা থেকে আসছে, সফটওয়্যারটা থেকে আসছে। তাহলে এই সফটওয়্যারটাকে আমি যদি হাত দিই তাহলে কিন্তু আমি এই ভয়ঙ্কর আওয়াজটা হবে, এটা কিন্তু আমার জন্য ভালো না। এই যে কন্ডিশনিংটা একটা শিশুর হয়েছিল, এটাকেই কিন্তু উনি দেখাতে চেয়েছিলেন যে কন্ডিশনিং এর মধ্যে মাধ্যম দিয়ে কি না করা সম্ভব, এটাই কিন্তু ওনার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল। ওকে, এরপর বিহেভিয়ারিজমের পরে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটি দেখা দিয়েছিল, যেটি আমাদের পড়তে হবে, পরবর্তীকালে ডিটেল ভিডিও আসবে, সেটা হলো গেস্টাল্টিজম। 5 নম্বর হলো গেস্টাল্টিজম। গেস্টাল্টিজম মানে কি? পারসেপশন অ্যাজ এ হোল, মানে একজনের থেকে অনেকজন মিলে যদি একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা হয় তাহলে সেটা কিন্তু অনেক বড় একটা আকার ধারণ করতে পারে। এর কারা কারা এর প্রবক্তা ছিল? একজন ছিল কোহলার, কফকা, লেভিন, এনারাই মেনলি ছিলেন কিনা এই গেস্টাল্টিজমের জনক। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, সেটা হলো সুলতান নামে এক চিম্প্যাঞ্জির উপরে পরীক্ষা হয়েছিল। সুলতান চিম্প্যাঞ্জিকে একটি বড় খাঁচার মধ্যে বন্দি করে দেয় এবং অনেক দূরে ওর নাগালের বাইরে একটি কলার ছড়া বা যাই হোক কলার কাঁদি একটা ঝুলিয়ে দেওয়া হয়। তার খুব ইচ্ছা সেখানে যাবে, কিন্তু সে যেতে পারছে না, তার হাত সেখানে অব্দি পৌঁছাচ্ছে না। কিন্তু সেই খাঁচার মধ্যে কি রাখা ছিল? 3 টুকরোর একটা বাঁশ বা একটা লাঠি রাখা ছিল, যেটাকে জয়েন করা যায়। তো সে প্রথমে অনেকবার চেষ্টা করার পর যখন আশাহত হয়ে বসে রইলো, তখন হঠাৎ করে তার মাথায় একটা ইনসাইট এলো, আচ্ছা যদি আমি 3টে টুকরোকে যদি একসাথে অ্যাড করে একটি বড় লাঠি বানাতে পারি তাহলে কিন্তু আমি ওই আমার খাবারের কাছ অব্দি পৌঁছাতে পারবো। এই যে ইনসাইটফুল থিঙ্কিং, এই ইনসাইটফুল থটের কথাটা কে দিয়েছিলেন? কোহলার দিয়েছিলেন। এই ইনসাইটফুল থিঙ্কিং এ কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করেছিল সুলতানকে ওই খাঁচার মধ্যে থেকেও কিন্তু তার খাবারটা খেতে। এই থিঙ্কিংটা কি বলা হয়? গেস্টাল্টিজম, যেটা আমরা বইতে সব জায়গাতেই পাই, কিন্তু একটু সহজ ভাষায় আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। এখানে বলা হচ্ছে পারসেপশন অ্যাজ এ হোল, তার উপরেই কিন্তু গেস্টাল্টিজম দাঁড়িয়ে আছে। এরপর হচ্ছে কি না হিউম্যানিজম। 6 নাম্বার হচ্ছে হিউম্যানিজম, মানে মানবতাবাদ বলতে পারেন। তো হিউম্যানিজমের তত্ত্বটি কারা দিয়েছিলেন? সেটা হলো অ্যাব্রাহাম ম্যাসলো এবং কার্ল রজার্স। ম্যাসলো এবং কার্ল রজার্স। ম্যাসলোর কি না চাহিদার যে একটা স্তম্ভ হয়, যেটি 5টি স্তরের একটি ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস, এটা আমি লিখে দিই একটু, হায়ারার্কি। হায়ারার্কি অফ নিডস মানে কি? রুটি কাপড়া মাকান বলে না, এই রুটি কাপড়া মাকান থেকে মানুষের যে ডিজায়ার, মানে যেটা তার একদম প্রিমিটিভ ডিজায়ার, একদম ছোটবেলায় তার যে জিনিসটা দরকার, তারপর একটু বড় হয়ে তার একটুখানি কি দরকার না, একটু লেখাপড়া দরকার আছে,
সে যখন আরেকটু বড় হবে তার ভালোবাসা দরকার, তার পারিবারিক একটা অনুভূতি পরিবারের মধ্যে থাকা দরকার আছে, তার ইনকাম দরকার, সিকিউরিটি দরকার, স্টেবিলিটি দরকার। এই যে নিডস গুলো বয়সের সাথে সাথে বাড়তে থাকে, মানুষ ছোট থেকে একেবারে হঠাৎ করে গিয়ে তার স্পিরিচুয়ালিটিতে গিয়ে পৌঁছাতে পারে না। একটি মানুষ ছোট থেকে গিয়ে হঠাৎ করে সিকিউরিটি মানে সে চাকরি করতে চলে যাব প্রাইমারিতেও পড়ে না, এটা হয় না। তো এই যে 5টা স্তরের যে নিডস এর যে হায়ারার্কি আমাদের দেয়া আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তীকালে আমরা কিন্তু এটা পড়বো। এছাড়া কার্ল রজার্সকে বলা হতো ফাউন্ডার অফ হিউম্যানিজম। তো হিউম্যানিজম কি সাইকোলজির এই ভাগে কিভাবে আলোচনা করে না, আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেইগুলো স্তর বাই স্তর এখানে মানবতাবাদের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এর উল্লেখ পাই, বা এই জিনিসগুলো এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ধরে রেখেছে, কি বলবো, ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু ধরে রেখেছে। এরপর কি না, কগনিটিভিজম। কগনিটিভিজম মানে আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা পরিচিত টার্ম কিন্তু কগনিটিভিজম, হ্যাঁ কি না? কারণ এটা হচ্ছে আমাদের 7 নম্বর টার্ম। এই কগনিটিভিজম বলতে কি বুঝি না, আমাদের যে প্রজ্ঞামূলক বিকাশ বা আমাদের যে বৌদ্ধিক বিকাশ, এই বৌদ্ধিক বিকাশের উপরে কিন্তু অনেকেরই তত্ত্ব আছে, এটা কিন্তু আমরা জানি। তো প্রথম তত্ত্ব কার আছে? প্রথম তত্ত্ব আছে ব্রুনারের। ব্রুনারই কিন্তু অ্যাকচুয়ালি কগনিটিভিজমের ফাউন্ডার। এরপর আছে কি, আমরা জানি পিয়াজের তত্ত্ব, জ্যা পিয়াজের তত্ত্ব। এরপর আছে ভাইগটস্কির তত্ত্ব। নামগুলো কত পরিচিত না আমাদের, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, এটা আমরা খুব ভালো করেই জানি। ডিটেল ভিডিও এর জন্য আসতে হবে। কগনিটিভিজম মানে কি, মানুষের যে মস্তিষ্কের যে বুদ্ধির বিকাশ, বুদ্ধিকে যে আমরা এখানে কাজে লাগাচ্ছি, কিছু অংশ দিচ্ছি। কেউ বলছে এখানে পরিবারের কিছু ভূমিকা আছে, কেউ বলছে এখানে এনভায়রনমেন্টের কিছু ভূমিকা আছে। এইভাবে করে যে কগনিটিভিজমের যে এভলিউশন, সেটা কিন্তু আমরা পড়বো। এর আগে অব্দি কি ছিল না, কোথাও কিছু ম্যাটার করে না, বুদ্ধির সাথে কিচ্ছু না, শুধু উদ্দীপক আর প্রতিক্রিয়া হবে, শুধু উদ্দীপক আর প্রতিক্রিয়া হবে। কিন্তু এখানে বলছে না, মানুষের বুদ্ধিটাও কাজে লাগবে, তাদের ব্রেনের মধ্যে যে ইনেট ক্যাপাবিলিটিস আছে, বুদ্ধি আছে, সেটাকে এখানে কাজে লাগাতে হবে। এবং এটাও কিন্তু বিবর্তনের একটা অংশ। সাইকোলজি কিন্তু বিবর্তন হতে হতে আজকে এই ধারণাতেও গিয়ে পৌঁছেছে। এরপর হচ্ছে কি না, হরমিক বলে একটা স্কুল অফ থটস আছে। হরমিক হচ্ছে, এটি কাকে প্রতিষ্ঠা করেছিলেন? এটি হচ্ছে ম্যাকডুগালের মতো খুব বড় বড় লোক কিন্তু এই জিনিসটাকে মানতেন। কি না, ইনস্টিংক্ট বলে একটা বস্তু আছে। ইনস্টিংক্ট মানে হচ্ছে কোনো জিনিসে, কোনো ঘটনাতে কোনো চিন্তা ভাবনা ছাড়াই যখন আমরা রিয়াক্ট করি, সেটাকে বলে ইনস্টিংক্টিভ রিয়াকশন। অর্থাৎ এই মুহূর্তে যদি আমার হাতে ধরুন ছাঁকা লাগে, তাহলে আমি যে ফস করে হাতটা সরিয়ে নেবো। বা এই মুহূর্তে যদি আমার হাতে কোনো কারণে কেটে যায়, যে আমি সেখান থেকে হাতটা সরিয়ে নেবো। আর যে রক্ত বেরোচ্ছে, এটা দেখে যে আমি সঙ্গে সঙ্গে কিছু এর উপরে লাগাবার চিন্তা ভাবনা করবে, যে পেনটা ফিল হবে, এগুলো প্রত্যেকটা কি একটা ইনস্টিংক্টিভ রিয়াকশন। এই ইনস্টিংক্টিভ রিয়াকশনের জন্য কোনো চিন্তা ভাবনা বিশেষ করতে হয় না। এটাকেই কিন্তু মেন গুরুত্ব দিয়েছে হরমিক থটস অফ স্কুল যাদের মধ্যে আছে, তারা কিন্তু এই ইনস্টিংক্টের উপরে সমস্ত গুরুত্ব আরোপ করেছে। তো এই গেল আমাদের 7টা ভাগ, যে ভাগগুলো কি না সাইকোলজির বিভিন্ন দিকগুলোকে একটু হলে আলোচনা করলাম, কিছু কিছু করে টাচ করলাম। যদি ডিটেল ভিডিও লাগে পরবর্তীকালে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এরপরের যে আমি 5 নম্বর অংশটা বলেছিলাম, যে 5 নম্বর অংশটা কি না, আজকের এই টপিকের সারাংশ একটু বার করার চেষ্টা করব, কেন আমরা এটা পড়লাম। অ্যাকচুয়ালি আমাদের পুরো বিষয়টার নাম কি? পুরো বিষয়টার নাম হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সিডিপি ছোট করে। তো এই যে সিডিপি এবং আজকে আমরা পড়লাম শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি, এটা কেন পড়লাম? এত কিছু তো আমরা বহু কিছু জানলাম, বহু কিছু বৈজ্ঞানিকের নাম জানলাম, এভলিউশন বুঝলাম, সবকিছুই বুঝলাম, কিন্তু কেন আমরা এটা পড়ছি, এটা আমাদের কি কাজে লাগবে? অ্যাকচুয়ালি এটা কাজে লাগবে বলতে এইরকমই, যে সাইকোলজির দুটো দিক আছে। সাইকোলজির মেনলি দুটো দিক, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, আর 2 নম্বরটা হচ্ছে অ্যাপ্লাইড। তো এক্সপেরিমেন্টাল মানে কি? পরীক্ষামূলক সাইকোলজি। এটাকে যদি আমি বাংলা করি, পরীক্ষামূলক মনোবিজ্ঞান। আর অ্যাপ্লাইড মানে কি? প্রয়োগমূলক মনোবিজ্ঞান। এই যে পরীক্ষামূলক মনোবিজ্ঞান, এটি কি না একটি কন্ট্রোলড এনভায়রনমেন্টে একটি ব্যক্তির উপরে বা একাধিক ব্যক্তির উপরে কোনো প্রয়োগ করা, দ্যাট ইজ পরীক্ষামূলক। মানে সেখানে সবকিছু একদম ওয়েল প্ল্যান্ড, ওয়েল এক্সিকিউটেড, সমস্ত কিছু কন্ট্রোল, একটা মানুষের কন্ট্রোলের মধ্যে। একটা পরীক্ষা হচ্ছে মানে একটা ল্যাবরেটরির মধ্যে পরীক্ষা হচ্ছে। যেমন আমরা পরীক্ষা দিতে যাই, কোথায় দিতে যাই? একটা সেন্টারে দিতে যাই, সেখানে একটা ডেকোরাম থাকে, সেটা মেনটেন করতে হয়, নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় অবধি এর প্রি রিকুইজিটস কিছু থাকে। এই জিনিসটাকে বলে পরীক্ষামূলক মনোবিজ্ঞান। আর 2 নম্বরটা কি? অ্যাপ্লাইড সাইকোলজি, মানে প্রয়োগমূলক মনোবিজ্ঞান। প্রয়োগমূলক মনোবিজ্ঞানটা কোথায় হবে? বাস্তব ক্ষেত্রে হবে।
কোথায় কোথায় তাহলে মনোবিজ্ঞান প্রয়োগ হচ্ছে বর্তমানে, এই জিনিসটা আমাদেরকে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে পলিটিক্যাল মনোবিজ্ঞান, পলিটিক্যাল সাইকোলজি, এটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা চোখের সামনে সবসময় দেখতে পাচ্ছি। পলিটিক্যাল সাইকোলজি সর্বক্ষেত্রে আমাদের সকলের ওপরে অ্যাপ্লাই হচ্ছে। আজকে যদি কোনো নেতা বা মন্ত্রী আমাদের পাড়াতে, আমাদের গ্রামে, আমাদের শহরে ভোট প্রচার করতে আসে, তাহলে সে আগে ভাববে যে এই শহরে বা এই গ্রামের লোকেদের নিডস কি আছে। যদি ভালো রাস্তার নিডস থাকে তাহলে সেই প্রার্থী এসে বলবে আমাকে যদি আপনারা ভোট দেন, জিতিয়ে দেন, তাহলে আমি আপনাদের এখানে খুব তাড়াতাড়ি রাস্তা বানিয়ে দেবো, পাকা রাস্তা বানিয়ে দেবো। যদি কোথাও নিডস থাকে ভালো শুদ্ধ পানীয় জলের, তখন সরকারের সেই লোকটি এসে বলবে যে আপনারা যদি ভোট দিয়ে আমার পার্টিকে জেতান, আমাকে জেতান, তাহলে আপনাদের এখানে ব্যবস্থা করব কি না বিশুদ্ধ পানীয় জলের। এটাকে কি বলে? এটাকে বলে পলিটিক্যাল সাইকোলজি। এরপরে সাইকোলজি আর একটা জায়গায় খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে কি না মার্কেটিং এর ক্ষেত্রে। যে কোনো প্রোডাক্টের মার্কেটিং এর ক্ষেত্রে কি জিনিস ইউজ হচ্ছে? মার্কেটিং সাইকোলজি। যেরকম আমরা প্রত্যেকে জানি ফেভিকল। এবার ফেভিকলটা অ্যাকচুয়ালি একটা কোম্পানির নাম, কিন্তু যখনই আমরা কোনো ওই কাঠের কাজ যারা করে, যারা ফেভিকলকে মোস্টলি ইউজ করে, আমরা ওই জিনিসটাকে ফেভিকল বললে ফেভিকলের যে কাজ সেটাকে বলে অ্যাডিসিভের কাজ। অ্যাডিসিভ হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা, আর কোম্পানিটার নাম ফেভিকল। কিন্তু আমাদের এমনই ভাবে কন্ডিশনিং আমাদের ব্রেনের হয়ে গেছে যে আমরা ওই যে কোনো জিনিসকে জোড়া লাগানোর জন্য অ্যাডিসিভ কথাটা ইউজ করছি না, আমরা ইউজ করছি ফেভিকলের কথাটা। ঠিক যেমন গরমকালে দেখবে স্প্রাইট বা বিভিন্ন যে কোম্পানির যে ঠান্ডা যে জিনিস পানীয়গুলোর অ্যাড দেয়, আমরা এবং সেখানে অ্যাডগুলো কিভাবে দেয় না, গরমের মধ্যে একমাত্র তৃপ্তির জিনিস হচ্ছে ওই পানীয়টা যদি আমি 10 টাকা 20 টাকা দিয়ে কিনে খাই, এবং আমরা সেটাই তো করি। গরমকাল মানে আমরা সেই নামগুলোর সাথে তো অ্যাসোসিয়েট করি নিজেদেরকে। এই যে কন্ডিশনিং আমাদের ব্রেনের হয়ে গেছে, এর মাধ্যম দিয়েই কিন্তু আমরা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি ওই প্রোডাক্টটার সাথে অ্যাড হয়ে গেছি। সাইকোলজিক্যালি আমরা ভিজুয়ালাইজ করতে শিখে গেছি, ঠান্ডা মানে ওটা খাবো, আচ্ছা কোনো জিনিস জুড়তে হবে মানে আমাদের অ্যাডিসিভ দরকার নেই, আমাদের ফেভিকল দরকার আছে। এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি সাইকোলজির কাজ, এইভাবেই কিন্তু হয়ে থাকে। তো সেই রকমই শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সাইকোলজি প্রয়োগ হচ্ছে। ঠিক যেরকম পলিটিক্যাল সাইকোলজি একটা জিনিস, পলিটিক্যাল সাইকোলজি, ঠিক যেরকম মার্কেটিং সাইকোলজি, ঠিক তেমনই এডুকেশনাল সাইকোলজি, যে জিনিসটা আমাদের পড়ার বিষয়। এবং এগুলো কিসের ভাগ? এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাপ্লাইড যে সাইকোলজি তার ভাগ, অর্থাৎ প্রয়োগমূলক মনোবিজ্ঞানের বিভিন্ন অংশ আছে। তার মধ্যে একটি অংশ হলো এডুকেশনাল সাইকোলজি, যেটা আমরা পড়বো। এই এডুকেশনাল সাইকোলজি শিক্ষাক্ষেত্রে কিভাবে এটা প্রয়োগ করা হচ্ছে, পলিটিক্যালি তো আমি বললাম, মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমি বললাম, এবার বলবো শিক্ষাক্ষেত্রে কিভাবে সাইকোলজিকে আমরা ব্যবহার করতে পারছি। সাইকোলজি জিনিসটা শিক্ষাক্ষেত্রে এই জন্যই প্রয়োজন, কারণ সাইকোলজি হলো অ্যাকচুয়ালি বা এডুকেশনাল সাইকোলজি হলো অ্যাকচুয়ালি শিক্ষার বিজ্ঞান। শিক্ষাক্ষেত্রে এটা একটা বিজ্ঞানের রূপ ধারণ করেছে, অর্থাৎ এটি শিক্ষাক্ষেত্রে কাঠামোকে ধরে রাখতে একটি বিশাল বড় কাজ করে। ঠিক যেরকম ধরুন আমার ঘরে এই মুহূর্তে লাইট জ্বলছে, পাখা চলছে, আমি চোখের সামনে লাইটটা দেখতে পাচ্ছি, আলোটা দেখতে পাচ্ছি। এই যে আলোটা দেখতে পাচ্ছি বা লাইটটা জ্বলছে, আমি এই কথাটা বলছি, এটা হলো এডুকেশন, শিক্ষা। কিন্তু এই আলোটা জ্বলার পিছনে যে ফোর্সটা কাজ করছে, যে ইলেকট্রিসিটিটা কাজ করছে, এই ইলেকট্রিসিটিটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এডুকেশনাল সাইকোলজি। ওখানে এডুকেশনাল সাইকোলজি অ্যাপ্লাই করা আছে বলে যে এডুকেশন সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, তার যে আউটকাম দেখতে পাচ্ছি, ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে দেখতে পাচ্ছি, এটা পসিবল হচ্ছে। যদি আমরা এই এডুকেশনাল সাইকোলজিকে এর ভিতর থেকে সরিয়ে দিই, কাঠামোটাকে সরিয়ে দিই, তাহলে কিন্তু দেহটা থাকবে না। ঠিক যেমন আমি যদি লাইটের সুইচটা অফ করে দিই, ইলেকট্রিসিটি না যায়, তাহলে লাইটটার আলো দিতে পারবে না, ওর কাজও করতে পারবে না যেটার জন্য ওকে আমি লাগিয়ে রেখেছি। ঠিক সেরকমই শিক্ষা হচ্ছে একটি শিশুর অথবা ব্যক্তির এবং সমাজের সর্বাঙ্গীন বিকাশ, সেটাকেই কিন্তু শিক্ষা বলা হয়, এডুকেশন বলা হয়। তাহলে এই যে শিশু বা সমাজের বা ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ হবে, সেটা কখনোই সাইকোলজিকে বাদ দিয়ে হতে পারে না। আর যদি আমরা অ্যাজ এ টিচার, আপকামিং টিচার যাই বলুন না কেন, অ্যাজ এ পেরেন্ট বলুন না কেন, যদি আমরা একটি শিশু সাইকোলজিক্যালি কোন জায়গায় কোন পজিশনে আছে না বুঝতে পারি, তাদের মৌলিক চাহিদাগুলো সম্পর্কে যদি আমাদের কোনো ধ্যান ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা সেই শিশুর সর্বাঙ্গীন বিকাশে তাকে সাহায্য করতে পারবো না, আমরা তাকে পথ প্রদর্শন করতে কিন্তু কখনোই পারবো না। একটি শিশু, তার মধ্যে অপসঙ্গতিমূলক আচরণ তৈরি হয়, ম্যাল অ্যাডজাস্টেড বিহেভিয়ার যেটাকে বলে। এই ম্যাল অ্যাডজাস্টেড বিহেভিয়ার কেন তৈরি হয়? যখন তাদের কোনো নিডস আমরা ফুলফিল করতে পারি না, তাদের কোনো মৌলিক চাহিদা আমরা কি বলবো সঠিক দাম দিতে পারি না, ব্যবহারিক দিকটা তাকে আমরা বোঝাতে পারি না,
যখন তাদেরকে আমরা স্বাধীনতা দিই না, সবেতেই না 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 করি, সবেতেই যদি তাদেরকে বকাঝকা করি, তখন কিন্তু তাদের মধ্যে একটা প্রতিবাদী মাইন্ডসেট তৈরি হয়, তখনই কিন্তু তাদের মধ্যে ম্যাল অ্যাডজাস্টেড বিহেভিয়ার তৈরি হয়। এবং সেটাকে ঠিক করা পসিবল যদি একটা ব্যক্তির মধ্যে সাইকোলজিক্যাল জ্ঞান থাকে। সেই ব্যক্তিটা হতে পারে তার বাবা, হতে পারে তার মা, হতে পারে তার টিচার, স্কুলের টিচার বলুন, প্রাইভেট টিউটর বলুন, তাদের যদি এই জ্ঞানটা থাকে তাহলে কিন্তু সেই শিশুটার সঙ্গে কি ব্যবহার করা উচিত সেটা কিন্তু তারা বুঝবে। ম্যাল অ্যাডজাস্টেড বিহেভিয়ারটাকে ঠিক করতে গেলে কি করতে হয় জানেন? তাদেরকে কাউন্সিল করতে হয়। এবং কাউন্সিলিংটা করা মানে তারা পাগল হয়ে গেছে এটা না, আর কাউন্সিলিং করা মানে ভয়ে আমাদের অস্থির হতে পারে যে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, সেটা কিন্তু কখনোই না। একজন বাবা চাইলে করতে পারে, একজন মা চাইলে করতে পারে, একজন টিচার চাইলে করতে পারে। এই যে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশে আমরা সাহায্য করব, তখনই করতে পারবো তো যখন আমরা এডুকেশনাল সাইকোলজি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান থাকবে। এবং শুধু তাই কেন, শুধু যে আমাদের ম্যালার্জিস্টের বিহেভিয়ার তা কিন্তু নয়, এর পাশাপাশি আমাদের একটা বাচ্চার শিশুর মনকে বোঝা, চেতন মনকে বোঝা, অবচেতন মনকে বোঝা, তাদেরকে কন্ট্রোল করতে শেখানো, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এডুকেশনাল সাইকোলজি কিন্তু হচ্ছে ওই একটা জীবনী শক্তি, যে জীবনী শক্তি ছাড়া কিন্তু এই মুহূর্তে লাইট জ্বলবে না, যে জীবনী শক্তি ছাড়া শিক্ষা ব্যবস্থা কিন্তু কোল্যাপস হয়ে যাবে। এর ওপরেই দাঁড়িয়ে আছে আমাদের কারিকুলাম, এর ওপরেই দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের এন্টায়ার এভরিথিং, বই খাতা সমস্ত কিছু এর ওপরে বেস করেই কিন্তু তৈরি। তাই এডুকেশনাল সাইকোলজি আমাদেরকে পড়তে গেলে এর যে এই বিবর্তনের ধারাটা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে কোথা থেকে শুরু হয়েছিল আর এখন এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো এই গেল আজকের কিছু ডিটেল কথাবার্তা। যদি আপনাদের এই জিনিসটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, যদি কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন বলে মনে হয় সেটাও আমাকে জানাবেন। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সিডিপি সিম্পলিফাইড। আপনাদের একটু একটু সাহায্য কিন্তু অনেক মানুষকে হেল্প করতে পারে। সকলকে সাহায্য করুন এগিয়ে নিয়ে যেতে এই চ্যানেলটি।